চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা নতুন একটি গ্রুপ শুরু করব। আগের ক্লাসে আমরা গ্রুপ 15 নিয়ে কথা বলেছি। আজকে গ্রুপ 16 নিয়ে আমরা কিছু ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। ফলে গ্রুপ 16 আমি লিখে রেখেছি এখানে। গ্রুপ 16 মৌলগুলোর প্রথমে আমরা একটা ছোট্ট পরিচিতি নেওয়ার চেষ্টা করব। গ্রুপ 16তে প্রথম মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এদেরকে গ্রুপ 16 মৌলের বলা হয়। এই গ্রুপ 16 নিয়েই আমরা পরপর কয়েকটা ক্লাসে এদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই পরিবারের সদস্য থেকে গঠিত যৌগের ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে গ্রুপ 16 আমরা একটা পরিচিতি নেওয়ার চেষ্টা করি। গ্রুপ 16 মৌল। তো গ্রুপ 16তে যারা আছে তাদের নাম তো বললাম, আমি আরেকবার বলি। অক্সিজেন, প্রথম মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এবং এই গ্রুপ 16তে যারা আছে, যেহেতু প্রথম সদস্য অক্সিজেন, সেজন্য এদেরকে অক্সিজেন পরিবারও বলা হয়। এই পরিবারটাকে অক্সিজেন পরিবার বলা হয়। অক্সিজেন পরিবার, যেহেতু প্রথম মৌল অক্সিজেন। সেই সঙ্গে মনে রাখবে এদের আরও একটা নাম আছে, জানা আছে? আরেকটি নাম কিন্তু আছে, এবং এই নামটাকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন বলা হয়। চ্যালকোজেন কথাটার মানে হলো আকরিক উৎপাদক। আকরিক উৎপাদক। কেন চ্যালকোজেন বলা হয় নিশ্চয়ই তাহলে কারণটা বোঝে। ছোট্ট করে কারণ দিয়ে মনে রাখবে যে গ্রুপ 16 মৌলগুলি আকরিক হিসাবে পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতিতে এরা আকরিক হিসাবে অবস্থান করে, সেজন্য এদেরকে চ্যালকোজেনও বলা হয়। ঠিক আছে? সেই মনে রাখবে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এই গ্রুপ 16 মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 আর NP4। ফলে বহিস্থ কক্ষে এদের এই হলো সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবং এদের মধ্যে মনে রাখবে যে অক্সিজেন আর সালফার, অক্সিজেন সালফার এরা গ্যাসীয়। এবং পরের সদস্য সেলেনিয়াম আর টেলুরিয়াম এরা মনে রাখবে এরা হলো অধাতু, ধাতব অধাতব, এরা হলো অধাতু। আর সেলেনিয়াম টেলুরিয়াম হলো ধাতুকল্প, আর পোলোনিয়াম হলো ধাতু। এই হলো এদের পরিচিতি। সেই সঙ্গে মনে রাখবে একমাত্র পোলোনিয়াম তেজস্ক্রিয়। মনে থাকবে পোলোনিয়াম হলো তেজস্ক্রিয়। এই হলো ছোট্ট একটা পরিচিতি। তাহলে আজকে আমরা প্রথম শুরু করলাম গ্রুপ 16 নিয়ে, এবং গ্রুপ 16 নিয়ে আমরা বিভিন্ন ভৌত ধর্মগুলো তুলনা করার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বা পরিচিতি নেওয়ার চেষ্টা করলাম। গ্রুপ 16 মনে রাখবে আজকে থেকে এদের অক্সিজেন পরিবার বলা হয়। এদের আর একটা নাম হলো এদের চ্যালকোজেনও বলা হয়, কারণ এরা আকরিক উৎপাদক এবং এরা প্রকৃতিতে বিভিন্ন আকরিক গঠন করে অবস্থান করে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NH2 NP4। আর এই পরিবারের সদস্যদের মধ্যে অক্সিজেন আর সালফার হলো অধাতু, সেলেনিয়াম আর টেলুরিয়াম হলো ধাতুকল্প, এবং পোলোনিয়াম হলো ধাতু। এবং এই সদস্যদের মধ্যে একমাত্র পোলোনিয়াম হলো তেজস্ক্রিয় মৌল, বাকি সবগুলো অতেজস্ক্রিয়। ঠিক আছে? এবার আমরা বিভিন্ন ভৌত ধর্ম নিয়ে কথা বলবো। তার আগে আমরা এই যে গ্রুপ 16 মৌলগুলো আছে এদের প্রকৃতিতে অবস্থানের সম্পর্কে একটা দেখবো, এরা প্রকৃতিতে কিভাবে এদেরকে পাওয়া যায়। তো এরা চ্যালকোজেন খুব সক্রিয় মৌল। প্রকৃতিতে এরা কিন্তু মুক্ত অবস্থায় পাওয়ার সম্ভাবনা খুব কম। বেশিরভাগ মৌলে কিন্তু বিভিন্ন যৌগ বিভিন্ন আকরিক তৈরি করে থাকে। ফলে আমরা এদের প্রাকৃতিক অবস্থানটা দেখে নিব। প্রাকৃতিক অবস্থান। তো মনে রাখবে এদের যে প্রাকৃতিক অবস্থান, এদের মধ্যে প্রথম যদি অক্সিজেনের কথা বলি, এই অক্সিজেনকে কিন্তু প্রকৃতিতে আমরা জানি অক্সিজেনকে প্রকৃতিতে
O2 রূপে মুক্ত অবস্থায় পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাই তো মুক্ত অবস্থায় থাকে, তাই কিনা বলো অক্সিজেন প্রকৃতিতে। এবং অক্সিজেনের প্রধান উৎস হলো যেটা, এর প্রধান উৎস হলো সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ। এই হলো অক্সিজেনের উৎস। তাহলে অক্সিজেন আমরা জানি তো অক্সিজেনের প্রাকৃতিক উৎস O2 রূপে প্রকৃতির মধ্যে থাকে এবং এর উদ্ভিদেরা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে সেটা হলো অক্সিজেনের প্রধান উৎস। আমরা সালফারকে প্রকৃতিতে বহু আকরিক হিসাবে পাওয়া যায়, যেমন সালফারের আকরিক যেমন জিপসাম, ক্যালসিয়াম সালফেট 2 অনুজল। এছাড়াও সালফেটকে অ্যাপসাম হিসাবে পাওয়া যায়, অ্যাপসাম ম্যাগনেসিয়াম সালফেট 7 অনুজল অ্যাপসাম হিসাবে পাওয়া যায়। এছাড়া একে গ্যালেনা হিসাবে পাওয়া যায়, গ্যালেনা লেড সালফাইড। এছাড়া একে জিঙ্ক ব্লেন্ড হিসাবে পাওয়া যায়, জিঙ্ক ব্লেন্ড, এই যে জিঙ্ক সালফাইড ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু সালফাইডকে বিভিন্ন রূপে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। এই হলো মোটামুটি সালফারের উৎস। বাকি যে সদস্য সেলেনিয়াম এবং টেলুরিয়াম এদের প্রাকৃতিক উৎস খুব কম, এদেরকে খুব কম পরিমাণে পাওয়া যায়। এর মধ্যে সেলেনিয়াম যদি দেখি, সেলেনিয়ামকে প্রকৃতির মধ্যে কিন্তু সেলেনাইট ও সেলেনাইট, টো আর ডো, সেলেনাইট যৌগ হিসাবে কিন্তু পাওয়া যায়, যৌগ হিসাবে এদেরকে প্রকৃতিতে পাওয়া যায়। এছাড়া মনে রাখবে আরেকটা জায়গা যে এই সেলেনিয়াম আর টেলুরিয়াম এদেরকে কিন্তু কপারের আকরিকে পাওয়া যায়, কপারের আকরিক, যেমন কপার পাইরাইটিস আছে, কপারের আকরিকে একসঙ্গে পাওয়া যায়, পাইরাইটিস মনে থাকবে, কপারের আকরিকে পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে সেলেনিয়াম এবং টেলুরিয়ামকে প্রকৃতির মধ্যে যে কপারের আকরিক আছে, যেমন কপার পাইরাইটিস, সেই কপার পাইরাইটিস আকরিকে একসঙ্গে এদের পাওয়া যায়। এছাড়াও মনে রাখবে যে কপারের তড়িৎ বিশোধন, কপারের তড়িৎ বিশোধনে যে অ্যানোড মাঠ, সেই অ্যানোড মাঠে থাকে। অ্যানোড মাঠ হলো প্রধান উৎস, এদের প্রধান উৎস। তোমাদের নিশ্চয়ই জানা আছে, অ্যানোড মাঠ আমরা পড়েছি মৌলের পৃথকীকরণ চ্যাপ্টারে, মনে আছে তো? অ্যানোড মাঠে কিন্তু মূল্যবান ধাতু প্লাটিনাম, গোল্ড ইত্যাদি পাওয়া যায়। সেই অ্যানোড মাঠ যে অ্যানোড মাঠের হলো এই যে সেলেনিয়াম এবং টেলুরিয়ামের প্রধান উৎস হলো এই অ্যানোড মাঠ, এবং সেই অ্যানোড মাঠে কিন্তু মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়। এছাড়া আমরা যদি পোলোনিয়ামের উৎস দেখি, তো পোলোনিয়াম নিশ্চয়ই জানা আছে, পোলোনিয়াম এরা হলো থোরিয়াম আর ইউরেনিয়াম খনিজের, মনে থাকবে এই থোরিয়াম আর ইউরেনিয়াম খনিজের তেজস্ক্রিয় বিভাজনে পাওয়া যায়, এই হলো উৎস মোটামুটি মনে রাখবে। তাহলে অক্সিজেন প্রকৃতির মধ্যে O2 হিসাবে পাওয়া যায়, এর প্রধান উৎস হলো সালোক সংশ্লেষ। সালফারের বিভিন্ন উৎসের মধ্যে যেমন আছে বিভিন্ন আকরিক হিসাবে পাওয়া যায়, জিপসাম, এপসাম, গ্যালেনা, জিঙ্ক ব্লেন্ড। এছাড়া সেলেনিয়ামকে সেলানাইট এবং সেলেনাইট এই ডো আর টো সেলেনাইট যৌগ হিসাবে পাওয়া যায়। এছাড়া সেলেনিয়াম আর টেলুরিয়ামের যে এদেরকে কিন্তু কপারের আকরিক একসঙ্গে মনে রাখবে, এদেরকেও কপারের আকরিকের সঙ্গে কিন্তু পাওয়া যায়, যেমন কপার পাইরাইটিসের মধ্যে একসঙ্গে পাওয়া যায়। এছাড়া এদের প্রধান উৎস হলো যে কপারের তড়িৎ বিশোধনে যে অ্যানোড মাঠ পাওয়া যায়, মূল্যবান ধাতুগুলো যে সেখানে পাওয়া যায়, তাদের সাথে একসঙ্গে কিন্তু সেলেনিয়াম আর টেলুরিয়ামকে পাওয়া যায়। আর পোলোনিয়াম তেজস্ক্রিয়, একে কিন্তু তেজস্ক্রিয় বিভাজনে যে ইউরেনিয়াম আর থোরিয়াম আকরিকে এদেরকে তেজস্ক্রিয় বিভাজনে কিন্তু এই পোলোনিয়াম পাওয়া যায়। ঠিক আছে, এই হলো এদের প্রাকৃতিক উৎস। তোমরা বলতে পারবে যে কপার ধাতুর বিশোধনে অ্যানোড মাঠে মূল্যবান কী ধাতু পাওয়া যায়। আমরা এবার এদের ভৌত ধর্মে চলে যাব। গ্রুপ 16 মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম নিয়ে কথা বলবো। বিভিন্ন ধরনের ভৌত ধর্ম, এদের মধ্যে আমরা প্রথম যে ভৌত ধর্মটা নিয়ে কথা বলবো, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ।
পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। তো পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ এটা হলো একটা পর্যাবৃত্ত ধর্ম, ফলে বিভিন্ন শ্রেণী বরাবর গ্রুপ বরাবর এদের বিভিন্ন রকম এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করি, এবং সেই জিনিসটাই আমরা এবার গ্রুপ 16 ক্ষেত্রে দেখব, এদের পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের ট্রেন্ডটা কীরকম। তো গ্রুপ 16তে এটা অ্যাপ্লাই করার সঙ্গে আমরা গ্রুপ 15 আমি লিখে রেখেছি, কারণ 15 সাথে তুলনা করে করে 16 ধর্মগুলো আমরা আলোচনা করব। যে সমস্ত ধর্ম পর্যাবৃত্ত সেই ধর্মগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ 15 সাথে গ্রুপ 16 তুলনা করে একটা তুলনামূলক আমরা এই ধর্মগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা বলেছি, পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ যদি লক্ষ্য করা যায় গ্রুপ 16 ক্ষেত্রে, তাহলে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করবো বলো তো, গ্রুপ 15 যেমন অক্সিজেন আছে, গ্রুপ 15 নাইট্রোজেন, প্রথম কক্ষে 2 নাইট্রোজেনের, তারপরে কক্ষে 1 2 3 4, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 3, তাই কিনা বলো? তাহলে প্রথম কক্ষে 2, তারপর 1 2 3 4 5। আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তাহলে অক্সিজেনের কি হবে? প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 1 2 3 4 5 6। দেখো বাদিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, কক্ষ সংখ্যা একই থাকে, কিন্তু কেন্দ্রে চার্জ বাড়তে থাকে, এবং কেন্দ্রে চার্জ বাড়তে থাকে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বাড়ে, ফলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। বোঝা গেছে? তাহলে আমরা এই জিনিসগুলোই এখানে অ্যাপ্লাই করব। পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ আমরা প্রথম যে তথ্যটা পাবো সেই তথ্যগুলোকে ছোট ছোট করে মনে রাখার চেষ্টা করব। তো গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলগুলোর আকার ছোট হয়। কেন ছোট হয় সেই ছোট্ট কথাটাকে আমরা মনে রাখবো। গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলর পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ কম। কেন কম? কারণটা আমরা মনে রাখবো। কেন? কারণ কক্ষ সংখ্যা একই থাকে। কক্ষ সংখ্যা দেখলাম আমরা, কক্ষ সংখ্যা একই থাকে। কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, আর এর ফলে কি হয়? বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, আর এর ফলে পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 কম হয়। বোঝা গেছে কথাটা? আমরা যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে পয়েন্ট দেখি, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি বলি উপর থেকে নিচ, তাহলে কী হবে বলো তো? উপর থেকে নিচ, সেক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ উপর থেকে যদি নিচে নামি, তাহলে নতুন কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কি হয়? আবরণী ক্ষমতাও বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবরণী ক্ষমতা মানে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণকে বাধা দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই দুটির ফলস্বরূপ কি হয়? এই দুটির সম্মিলিত প্রভাব কি করে বলো তো? কেন্দ্রের চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে, আর সে কারণে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এই হলো পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধের ছোট্ট একটা তুলনা। কি পেলাম বলো তো? বলতে পারবে তো? তাহলে গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলগুলোর কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণ হলো কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আবার গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে নামা হয়, গ্রুপ বরাবর যদি অগ্রসর হওয়া যায়, তাহলে কক্ষ সংখ্যা একই থাকে, আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে এই দুটোর সম্মিলিত প্রভাব কেন্দ্রে চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে কিন্তু অতিক্রম করে, ফলে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে। আয়নায়ন এনথালপি,
জানা আছে এই ধর্মের ধারণা আছে আয়নায়ন এনথালপি, একে আয়নাইজেশন পটেনশিয়ালও বলা হয়, সংক্ষেপে আমরা আইপি বলে থাকি। আয়নায়ন এনথালপি এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, পর্যায়ক্রমে এর আমরা পর্যায় সারণীতে দেখে এই ধর্মটা নিয়ে আলোচনা করেছি। এবার এই যে ভৌত ধর্মটা যদি গ্রুপ 16 ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা কি দেখব বলো তো, গ্রুপ 16তে যে মৌলগুলো আছে এদের আয়নায়ন এনথালপির ট্রেন্ডটা কীরকম হবে সেটা বলার আগে অন্তত আরেকবার আমি আয়নায়ন এনথালপি ধারণাটা দিতে চাই। আয়নায়ন এনথালপি আসলে কি বলো তো, যখন কোনো মৌল গ্যাসীয় অবস্থায় থাকবে, একক পারমাণবিক অবস্থায় থাকবে, তখন তার সবচেয়ে বাইরের কক্ষে আলগাভাবে থাকা ইলেকট্রনটাকে বের করে একক পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তিটার দরকার হয় তাকে বলা হয় তার আইপি, যে এনার্জিটা দরকার হয়। বোঝা গেছে? তাহলে সোজা কথায় বুঝতে গেলে কোনো গ্যাসীয় পরমাণুকে পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তি দরকার হয়, একটা ইলেকট্রনকে বের করার জন্য যে শক্তি দরকার হয় তাকে বলা হয় ফার্স্ট আইপি। মনে রাখবে এটাকে বলা হবে ফার্স্ট আইপি। আবার আরেকটা ইলেকট্রন বের করে তাকে ডাইপজিটিভ আয়নে পরিণত করার জন্য যে ইলেকট্রনের দরকার, যে শক্তিটা দরকার তাকে বলা হবে সেকেন্ড আইপি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আয়নায়ন এনথালপি বলতে পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে এনার্জি দরকার হয়, ফার্স্ট ইলেকট্রনটা বের করার জন্য যে এনার্জি দরকার তাকে ফার্স্ট আইপি, সেকেন্ড ইলেকট্রন বের করার জন্য যে এনার্জি দরকার তাকে সেকেন্ড আইপি বলে। এবং এই এনার্জি বা আয়নায়ন এনথালপির মানটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। আমরা এটাই অ্যাপ্লাই করব আজকের আলোচনার গ্রুপ 16তে যে মৌলগুলো আছে অক্সিজেন পরিবার, তাদের ক্ষেত্রে আয়নায়ন এনথালপির ট্রেন্ডটা কীরকম। তো প্রথমে 15 সাথে তুলনা করে বলবো, তারপর নিজেদের সাথে তুলনা করব। তাহলে আমরা যে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব, মনে রাখবে যে গ্রুপ 15 এর ফার্স্ট আইপি গ্রুপ 16 অপেক্ষা বেশি, গ্রুপ 16 অপেক্ষা কিন্তু বেশি হয়। অর্থাৎ গ্রুপ 16 ফার্স্ট আইপি গ্রুপ 15 অপেক্ষা কম। ফার্স্ট আইপি গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলগুলোর কম হবে। কেন? কারণ বলতে পারবে? কারণ গ্রুপ 15 যে মৌলগুলো আছে, গ্রুপ 15 মৌলের স্থিতিশীল অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, এদের স্থিতিশীল অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস বর্তমান। ফলে ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার, ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি লাগে, অধিক শক্তির প্রয়োজন হয়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে ফার্স্ট ইলেকট্রন বের করে আমরা দেখব, যদি উদাহরণ হিসাবে দেখি, যখন নাইট্রোজেন 1s2 2s2 2p3, এই যে দেখো অর্ধপূর্ণ ইলেকট্রন, 3টা ইলেকট্রন আছে। আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p4, এক্ষেত্রে কিন্তু 4টা ইলেকট্রন আছে। তাহলে এই জায়গা থেকে অর্ধপূর্ণ সোজা ইলেকট্রন বের করার জন্য কিন্তু অধিক শক্তি দরকার হবে। কিন্তু এখানকার একটা অক্সিজেন বেরিয়ে যাওয়ার পর আমরা যদি দেখি ও মাইনাস, যদি দেখি তাহলে কী হবে বলো তো, 3 হবে। সেক্ষেত্রে কিন্তু আর একটা ইলেকট্রন বের করে ও মাইনাস ও প্লাস যদি দেখি O+2 তৈরি করার জন্য কিন্তু অধিক স্থিতিশীল সজ্জা থেকে ইলেকট্রন বের করতে হবে। বোঝা গেছে? ফলে এই জায়গা থেকে মনে রাখবে যে সেকেন্ড ইলেকট্রন বের করার জন্য কিন্তু মনে রাখবে কি, সেকেন্ড আইপি গ্রুপ 16 এর বেশি। কেন গ্রুপ 16 এর বেশি বলো তো? গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 সেকেন্ড আইপি বেশি। কেন? কারণ এক্ষেত্রে স্থিতিশীল, মনে রাখবে এক্ষেত্রে কি হয়, স্থিতিশীল ইলেকট্রন সজ্জা নষ্ট হয়, ইলেকট্রন সজ্জা নষ্ট হয়। সেকেন্ড ইলেকট্রনটা বের করার জন্য এদের ক্ষেত্রে কিন্তু স্থিতিশীল অর্ধপূর্ণ সজ্জা থেকে ইলেকট্রন বের করার জন্য অধিক শক্তি দরকার হয়। সে কারণে ফার্স্ট আইপি গ্রুপ 15 এর বেশি, কিন্তু সেকেন্ড আইপি আবার গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 বেশি হয়। কারণ এক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রন বের করার ক্ষেত্রে গ্রুপ 16 মৌলের ক্ষেত্রে স্থিতিশীল ইলেকট্রন সজ্জা থেকে ইলেকট্রন বের করা দরকার হয় বলে অধিক শক্তি দরকার হয়। আমরা যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচে দেখি, গ্রুপ বরাবর উপর থেকে নিচ, তাহলে কি দেখব, এক্ষেত্রে কিন্তু আইপি হ্রাস পায়, বা ফার্স্ট বা সেকেন্ড আইপি হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ কি বলো তো? কেন হ্রাস পায়? কারণ আকার বৃদ্ধি পায়, আকারের বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর কি হয় বলো তো?
ইলেকট্রন বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়, বহিস্থ ইলেকট্রন প্রতি আকর্ষণ হ্রাস পায়, আকর্ষণ হ্রাস। এই সমস্ত কারণের জন্য উপর থেকে নিচে নামলে ফার্স্ট বা সেকেন্ড আইপির মান হ্রাস পায়। কি দাঁড়ালো তাহলে ছোট্ট আলোচনাটা? আয়নান এনথালপি গ্রুপ 16 ক্ষেত্রে আয়নান এনথালপির ট্রেন্ডটা কীরকম? গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলগুলোর ফার্স্ট আইপি কম, কারণ 15-এর ক্ষেত্রে স্থিতিশীল অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন নির্গমনের দরকারে অধিক শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে সেকেন্ড আইপি মান গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 বেশি, কারণ সেকেন্ড ইলেকট্রন বের করতে গেলে গ্রুপ 16 অর্ধপূর্ণ সজ্জা থেকে ইলেকট্রন নির্গমনের দরকার হয়, যেখানে অধিক শক্তি দরকার হয়। আর গ্রুপ বরাবর উপর থেকে নিচে যদি আমরা নামি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট বা সেকেন্ড আইপির মান হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হলো আকার বৃদ্ধি পায়, আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়। ঠিক আছে, আমরা এবার চলে যাব পরের ধর্ম নিয়ে কথা বলবো, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। তার আগে তোমরা বলতে পারবে গ্রুপ 16 মৌলগুলোর সর্বনিম্ন আইপি কোন মৌলটার? আমরা এবার ইলেকট্রন গ্রহণ এনথালপি নিয়ে কথা বলবো, ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন গ্রহণ এনথালপি জানা আছে, এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপির একটু বলে দেওয়ার চেষ্টা করি। ইলেকট্রন গ্রহণ এনথালপিটা আসলে কি? কোনো মৌল যখন পারমাণবিক অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন একটি বহিস্থ কক্ষে অতিরিক্ত ইলেকট্রন সংযোজনের মধ্যে অতিরিক্ত ইলেকট্রনকে সংযোজনের ফলে যে এক নেগেটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তিটা বেরিয়ে আসবে, যে শক্তিটা উৎপন্ন হবে, তাকে বলা হবে ইলেকট্রন গ্রহণ এনথালপি। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার ফলে যে এনার্জি বেরিয়ে আসে সেটাকে বলা হয় ইলেকট্রন গ্রহণ এনথালপি। সাধারণত শক্তি উৎপন্ন হয় বলে ইলেকট্রন গ্রহণ এনথালপিকে ঋণাত্মক শক্তি দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেছে কথাটা? তাহলে যেহেতু এই পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়, দুই একটা ব্যতিক্রম কেস বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রায় সব ক্ষেত্রেই শক্তি উৎপন্ন হয়, সেজন্য এটাকে ঋণাত্মক শক্তি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ফলে এই ঋণাত্মক শক্তির মান যার যত বেশি, ইলেকট্রন গ্রহণ এনথালপি তার তত বেশি। এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। গ্রুপ 16 ক্ষেত্রে এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে ট্রেন্ড, যে প্রবণতাটা আমরা লক্ষ্য করব, সেটাই আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করার চেষ্টা করি। যেমন প্রথম তথ্য মনে রাখার চেষ্টা করবে যে গ্রুপ 15 অপেক্ষা কী হবে বলো তো? কী ধারণা? গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলের বেশি হবে। গ্রুপ 16 মৌলের ইলেকট্রন গ্রহণ এনথালপি কিন্তু বেশি হয়। এই কথা বোঝা গেছে। বেশি হওয়ার কারণ কি বলো তো? বেশি হওয়ার কারণ হলো এদের আকার ছোট, এদের আকার ছোট, আর কি এদের কেন্দ্রের চার্জ বেশি, তাই কি না বলো? আর কি বলো তো? এদের নিষ্ক্রিয় কাঠামো লাভে কম ইলেকট্রন প্রয়োজন হয়, যেখানে দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। মনে থাকবে, কম ইলেকট্রন না হলেও তোমার লিখে রাখবে দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়, যেখানে গ্রুপ 15-তে কটা ইলেকট্রন? গ্রুপ 15-তে 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়। বুঝে গেছে? ফলে বহিস্থ কক্ষে 8টা করার জন্য এদের মাত্র 2টো ইলেকট্রন হলেই হবে, যেখানে গ্রুপ 15-র 3টা ইলেকট্রন দরকার হয়। সে কারণে যে ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা কিন্তু গ্রুপ 15 অপেক্ষা বেশি। কীরকম? মনে রাখবে যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে হ্যালোজেন, তাদের পরেই এদের অবস্থান, হ্যালোজেনের পরেই এদের অবস্থান, মনে থাকবে? এই এদের মধ্যে মনে রাখবে, আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে, এদের মধ্যে যে অক্সিজেন আছে, অক্সিজেনের নেগেটিভ মানটা সর্বনিম্ন, এর অক্সিজেনের মানটা সবথেকে কম। কেন কম বলো তো? কারণ বলতে পারবে তো অক্সিজেনের মানটা কম? কারণ এর আকার ছোট, আর কি ইলেকট্রন বিকর্ষণ বেশি। অন্যদিকে সালফার এর নেগেটিভ মান উচ্চ। কেন উচ্চ? কারণ আকার বড়। কি কারণ তাহলে বলো তো? সালফারের ক্ষেত্রে কি কারণ বলবো? কারণ আকার বড়,
ওই 3p যে এর ইলেকট্রন বিকর্ষণ বেশি, কারণ ইলেকট্রনটা 2pতে প্রবেশ করে, যেটার আকার ছোট। অন্যদিকে সালফারের আকার বড়, কারণ এর ক্ষেত্রে 3pতে ইলেকট্রন প্রবেশ করে, ফলে ইলেকট্রন বিকর্ষণ কম হয়, বিকর্ষণ কম হয়। মনে থাকবে নিশ্চয়ই। তাহলে গ্রুপ 16তে যদি আমরা অ্যাপ্লাই করি গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ঋণাত্মক মানটা উচ্চ এদের, এবং হ্যালোজেন পরিবার যে গ্রুপ 17 আছে তাদের পরেই এদের অবস্থান। কিন্তু নিজেদের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখব অক্সিজেনের কিন্তু এই নেগেটিভ মানটা সব থেকে কম। কম হওয়ার কারণ হলো অক্সিজেনের আকার ছোট, ইলেকট্রন বিকর্ষণ বেশি, কারণ ইলেকট্রনটা 2pতে প্রবেশ করে যার আকারটা ছোট। অন্যদিকে অক্সিজেনের তুলনায় সালফারের নেগেটিভ মানটা কিন্তু অনেক বেশি। কেন বেশি? কারণ সালফারের আকার বড়, এর ইলেকট্রনটা 3pতে প্রবেশ করে, যেটা ইলেকট্রন বিকর্ষণের মান কম হয়। বাকি মৌলগুলোর ক্ষেত্রে যদি দেখি সেলেনিয়াম থেকে পোলোনিয়াম, এক্ষেত্রে কিন্তু হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আকার বৃদ্ধি পায়, আকারের বৃদ্ধি ঘটে, আর ইলেকট্রন বিকর্ষণ বিবেচিত হয় না, বিকর্ষণ বিবেচনা করা হয় না, বিবেচিত হয় না। এই হলো ইলেকট্রন গ্রহণ এনথালপি, ছোট্ট একটা ধারণা, নিশ্চয়ই বোঝা গেছে তো। আমরা এবার পরের আলোচনায় চলে যাব। আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতা। জানা আছে আরেকটা পর্যাবৃত্ত ধর্ম, এবং গ্রুপ 16 ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমরা একটু ছোট আলোচনা তৈরি করার চেষ্টা করব, কিন্তু তার আগে তোমরা বলতে পারবে এই যে আমরা যে ইলেকট্রন গ্রহণ এনথালপি নিয়ে কথা বললাম, গ্রুপ 16 মৌলগুলোর মধ্যে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কার সর্বোচ্চ? আমরা এবার তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। তড়িৎ ঋণাত্মকতা জানা আছে ধর্মটা, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, কোনো ধারণা আছে? তো যখন বিভিন্ন মৌল মনে করো এক্স আর ওয়াই ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন তৈরি হয়, তো সেই বন্ধনে ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার এই ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বিচ্ছিন্ন পরমাণু ধর্ম নেই। বন্ধনের অস্তিত্ব না থাকলে তড়িৎ ঋণাত্মকতার কিন্তু অস্তিত্ব থাকে না, মনে থাকবে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, এবং এই তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রোনেগেটিভিটি হলো একটা পর্যাবৃত্ত ধর্ম। আমরা আজকে গ্রুপ 16 ক্ষেত্রে এই ধর্মটার ট্রেন্ডটা দেখব, প্রবণতাটা লক্ষ্য করব, গ্রুপ 16 মৌলগুলোর এই তড়িৎ ঋণাত্মকতার প্রবণতাটা কীরকম। তো প্রথমে গ্রুপ 15 সাথে যদি তুলনা করি তাহলে দেখব গ্রুপ 15 অপেক্ষা কিন্তু বেশি হবে। কেন বেশি হবে? ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা এদের বেশি হওয়ার কারণ নিশ্চয়ই আগে নিশ্চয়ই মনে পড়ছে, আমরা বেশ কিছু আগের চ্যাপ্টারে দেখেছি, প্রায় মোটামুটি একই কারণগুলো মিলেমিশে থাকে। কারণ এদের আকার ছোট, ঠিক আছে, এদের আইপি উচ্চ, তাই কি না বলো? ফলে এদের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি, ইলেকট্রন প্রতি বা কেন্দ্রের চার্জ বেশি। এই সমস্ত কারণের জন্য কিন্তু এদের কি হয়? ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান গ্রুপ 15 অপেক্ষা বেশি হয়, ঠিক আছে। এবার উপর থেকে যদি নিচে নামি তাহলে কি হবে বলো তো? উপর থেকে যদি নিচে নামা যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। কেন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস ঘটবে? কারণ আকার বৃদ্ধি পায়, তাই কিনা বলো? সেই সঙ্গে আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে, ফলে বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়, সেই সঙ্গে আইপিও হ্রাস পায়। এই সমস্ত কারণের জন্য উপর থেকে নিচে যদি নামি তাহলে নিয়মিতভাবে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। ফলে তড়িৎ ঋণাত্মকতা সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, এবং গ্রুপ 16 মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 15 অপেক্ষা বেশি, কারণ এদের আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি, ফলে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু এদের বেশি।
বোঝা গেছে। আমরা আরও এরকম পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে কথা বলবো। গ্রুপ 16 যে মৌলগুলো আছে এদের আমরা ধাতব অধাতব ধর্ম নিয়ে কথা বলি। এদের ধাতব ধর্ম ট্রেন্ডটা কীরকম, ধাতব ধর্ম কী দিয়ে বিচার করা হয় নিশ্চয়ই বলতে পারবে। যে মৌলে ইলেকট্রন বর্জন প্রবণতা যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। ফলে আমরা ধাতব অধাতব ধর্ম দেখে নেব এদের ট্রেন্ডটা কীরকম, ধাতব অধাতব ধর্ম। তো ধাতব ধর্ম অধাতব ধর্ম যেটা বলেছিলাম, ইলেকট্রন বর্জন প্রবণতা হলো ধাতব ধর্ম। আমরা গ্রুপ এবং ধাতব ধর্ম হলো বা অধাতব ধর্ম পর্যাবৃত্ত ধর্ম। গ্রুপ 15 থেকে গ্রুপ 16তে অগ্রসর হলে এদের ধাতব ধর্ম হ্রাস পায়, কারণ ইলেকট্রন বর্জন প্রবণতা হ্রাস পায়। কেন ইলেকট্রন বর্জন প্রবণতা হ্রাস পায়? কারণ আকার ছোট হয়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। ফলে বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন বর্জন প্রবণতা হ্রাস পায়, ফলে ধাতব ধর্ম হ্রাস পায়। কিন্তু উপর থেকে যদি নিচে নামা যায় গ্রুপ বরাবর, তাহলে আকার বাড়তে থাকে, আবরণ ক্ষমতার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, ফলে কি হয়, বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায় এবং এর ফলে ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ফলে ছোট্ট কথাটাকে আমরা নোট করে মনে রাখার চেষ্টা করব। গ্রুপ 15 অপেক্ষা কি হবে, ধাতব ধর্ম কম। গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 ধাতব ধর্ম কম। কারণ কি বলতো? কারণ হিসেবে মনে রাখবো এদের আকার ছোট, কেন্দ্রে চার্জ বেশি। ফলে কি হয়, ইলেকট্রন বর্জন প্রবণতা কম। আর ইলেকট্রন বর্জনের প্রবণতা যার যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। এই কারণে গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলে ধাতব ধর্ম কম। কিন্তু উপর থেকে যদি নিচে নামি তাহলে কী হবে বলো তো? উপর থেকে গ্রুপ বরাবর যদি নিচে নামি তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে আমরা মনে রাখবো আকার বৃদ্ধি পায়, আকারের বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে আইপি হ্রাস পায়। বোঝা গেছে। আর এর ফলে ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পায়। ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবং এই গ্রুপের সদস্যদের যদি আমরা বলি তো মনে রাখবো অক্সিজেন, সালফার এরা অধাতু, সেলিনিয়াম আর টেলুরিয়াম এরা ধাতুকল্প, আর পোলোনিয়াম হলো ধাতু। এইভাবে উপর থেকে নিচে ধীরে ধীরে অধাতু থেকে ধাতুতে পরিবর্তিত হয়। মনে থাকবে? এই হলো ধাতব নিশ্চয় মনে থাকবে। তাহলে গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 16 মৌলগুলো ধাতব ধর্ম কম হওয়ার কারণ হলো এদের আকার ছোট, কেন্দ্রে চার্জ বেশি, ইলেকট্রন বর্জন প্রবণতা কম। অন্যদিকে আমরা যদি উপর থেকে নিচে দেখি তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি ঘটার কারণ হলো আকার বৃদ্ধি পায়, আইপি হ্রাস পায়, ফলে ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পায়। মনে থাকবে? এই হলো ধাতব ধর্মের ট্রেন্ড। আমরা এবার এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ট্রেন্ডটা দেখে নিব। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের কীরকম হওয়া উচিত। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের উপর, আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে নিষ্ক্রিয় জড় প্রভাবের উপর। ভারী মৌলগুলো যারা নিচের দিকে থাকে তারা নিষ্ক্রিয় জড় প্রভাব তাদের ক্ষেত্রে লক্ষ্য করা হয়। অর্থাৎ যে সমস্ত মৌলের ডি অ্যাপ অরবিটালে সৃষ্টি হয় তাদের ঠিক বহিস্থ কক্ষের এস ইলেকট্রন দুটো নিষ্ক্রিয় আচরণ করে, যাকে নিষ্ক্রিয় জড় প্রভাব বলে। এই দুটো তথ্যকে সামনে রেখে আমরা এদের স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের ধারণাটা তৈরি করব। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সেক্ষেত্রে কিন্তু গ্রুপ 15 সাথে তুলনা করে বলা হয় না, এই ধর্মটা গ্রুপ 16 নিজেদের মধ্যেই তুলনা করতে হয়। আমরা স্ফুটনাঙ্ক গলনাঙ্কের যদি এদের তথ্যগুলো মনে রাখার চেষ্টা করি তাহলে মনে রাখবে যে অক্সিজেন থেকে টেলুরিয়াম পর্যন্ত এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটোই বৃদ্ধি পায়, নিয়মিত বৃদ্ধি পায়। বোঝা গেছে? বৃদ্ধি পাওয়ার কারণ হলো এদের আকার বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকার বৃদ্ধির সঙ্গে
ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বৃদ্ধি পায়। মনে থাকবে। অন্যদিকে আমরা যদি টেলোরিয়ামের পর পোলোনিয়াম দেখি তাহলে দেখো পোলোনিয়াম এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পোলোনিয়ামের ক্ষেত্রে মনে রাখবে লাস্ট যে মৌলটা পোলোনিয়াম এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টেলোরিয়াম অপেক্ষা কম হয়, কেন কম হয় বলো তো? এইখানে আমরা গিয়ে একটা ব্যতিক্রম লক্ষ্য করব। অক্সিজেন থেকে টেলোরিয়াম পর্যন্ত নিয়মিত হারে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো আকার বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়তে থাকে। কিন্তু টেলোরিয়ামের পর পোলোনিয়াম যখন পৌঁছালাম তখন সেক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কমে গেল। কমে যাওয়ার কারণ কি বলো তো? কমে যাওয়ার কারণ হলো নিষ্ক্রিয় জড় প্রভাব। মনে থাকবে, নিষ্ক্রিয় জড় প্রভাব। এই নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য কি হয়, এই এস ইলেকট্রনগুলো, যে এস ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে যে এস ইলেকট্রন আছে, সর্ববহিস্থ কক্ষের বহিস্থ এক এস ইলেকট্রন মনে রাখবে, বহিস্থ এস ইলেকট্রন অলভ্য হয়, নিষ্ক্রিয় আচরণ করে, অলভ্য হয়। বোঝা গেছে? ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হয়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হয়, সে কারণে টেলোরিয়াম থেকে পোলোনিয়াম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। মনে থাকবে। তাহলে তোমরা বলতে পারবে যে গ্রুপ 16 মৌলগুলো যে আছে, এই গ্রুপ 16 মৌলগুলোর মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হবে? মৌলিক অবস্থা, এই যে গ্রুপ 16 মৌলগুলোর আমরা একটা মৌলিক অবস্থা একটু দেখে নিব, এরা কীভাবে নিজেরা অবস্থিত হয়। ঠিক আছে? তো অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, অক্সিজেন আকারে ছোট, তাই কিনা বলো? অক্সিজেন আকারে ছোট, তাই কিনা বলো? আর এ কি হয়? এ দ্বিপরমাণু রূপে অবস্থান করে। দ্বিপরমাণু এবং গ্যাসীয়। ফলে অক্সিজেন আকারে ছোট হয়, দ্বিপরমাণু গ্যাসীয় রূপে অবস্থান করে এবং ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব কম হয়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব কম, সে কারণে গ্যাসীয় অবস্থায় অবস্থান করে আকর্ষণ বল কম হয়। এছাড়াও মনে রাখবে অক্সিজেন পি পাই বহু বন্ধন গঠন করতে পারে। পি পাই বহু বন্ধন গঠন করে। বোঝা গেছে? এই সমস্ত কারণের জন্য অক্সিজেন কিন্তু দ্বিপরমাণু গ্যাসীয়। তাহলে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাসীয় রূপে অবস্থান করার কারণ হলো অক্সিজেনের আকার ছোট এবং অক্সিজেনের তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ আমরা জানি। আর এর ফলে দুটো করে পরমাণু মিলে অণু হিসাবে অবস্থান করে এবং আকারে খুব ছোট হয়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হয়, সে কারণে এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। এছাড়া পি পাই বহু বন্ধন গঠন করতে পারে। মনে থাকবে। অন্যান্যদের ক্ষেত্রে যদি আমরা দেখি, অন্যান্যরা কিন্তু এই পি পাই বহু বন্ধন গঠন করতে পারে না। বহু বন্ধন গঠন করে না। মনে থাকবে, অন্যান্যরা কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, এক নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হলো যে এরা এক বন্ধন দ্বারা বহু বন্ধন যেহেতু তৈরি করতে পারে না, এক বন্ধন দ্বারা বহু পরমাণু হিসাবে অবস্থান করে। বহু পরমাণু যেমন S8, সেলেনিয়াম 8 ইত্যাদি বহু পরমাণু রূপে অবস্থান করে। বোঝা গেছে? এবং এদের অণুগুলোর আকার সাধারণত এরা অষ্টপরমাণু হয়। বহু পরমাণু বা অষ্টপরমাণু হিসাবে মনে রাখতে পারো, অষ্টপরমাণু হিসাবে অবস্থান করে, অষ্টপরমাণু। এবং এদের অণুগুলো দেখতে কিন্তু বলয় আকার কুঞ্চিত।
এবং কুঞ্চিত মুকুটের মতো, মুকুটের মতো দেখতে। এই হলো এদের মৌলিক অবস্থা। নিশ্চয়ই একটা ধারণা তৈরি হলো। তাহলে আরেকবার বলি যে গ্রুপ 16তে যে সদস্যগুলো আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের মধ্যে অক্সিজেন আকারে ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ। অক্সিজেন পি পাই বহুবন্ধন তৈরি করতে পারে, ফলে অক্সিজেন বহুবন্ধন তৈরি করতে পারার ফলে দুটো করে অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু তৈরি হয়। ঠিক আছে। আর এক অক্সিজেন অণু আকার খুব ছোট হয়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব কম হয়, এটা গ্যাসীয় অবস্থায় থাকে। বাকি সদস্যগুলো কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, কারণ এদের আকার বড়। তার পরিবর্তে এরা এক বন্ধন দ্বারা অষ্টক পরমাণু হিসাবে অবস্থান করে, যেমন SH, সেলেনিয়াম 8 ইত্যাদি। এবং এই যে 8টা করে পরমাণু মিলে অনুরূপে অবস্থান করা, এরা বলয়ের আকার লাভ করে, যেটা কুঞ্চিত আকার লাভ এবং মুকুটের মতন দেখায়। বোঝা গেছে? এই হলো এদের মৌলিক অবস্থা। এবার যদি আমরা বহুবন্ধন গঠনের ব্যাপারটা দেখি, যে এদের বহুবন্ধন গঠন করতে কারা কারা বহুবন্ধন গঠন করতে পারে, কারা পারে না, কীরকম গঠন করে সে সম্পর্কে যদি দেখি, তাহলে দেখব অক্সিজেনের বহুবন্ধন গঠনের প্রবণতাটা আলাদা, অন্যান্যদের বহুবন্ধন গঠনের ধরনটা কিন্তু আলাদা। সেক্ষেত্রে মনে রাখবে বহুবন্ধন গঠন, বহুবন্ধন গঠন। তো এক্ষেত্রে মনে রাখবে যে প্রথম তথ্য মনে রাখবে অক্সিজেন কি করে পি পাই বহুবন্ধন গঠন করে, বহুবন্ধন গঠন করতে পারে, গঠন করে। কেন বহুবন্ধন গঠন করতে পারার কারণ কি বলো তো অক্সিজেন? কারণ এর আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ। মনে থাকবে এই আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ফলে সম আকারের কার্বন নাইট্রোজেনের সঙ্গে বহুবন্ধন গঠন করে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে কি হয় বলো তো? অন্যান্যদের কি হয়? আকার বড়, ফলে এরা পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, পি পাই বহুবন্ধন, বাকিগুলো বহুবন্ধন গঠন করে না। এরা কি করে? এরা পি পাই ডি পাই বহুবন্ধন গঠন করে। মনে থাকবে বাকি অন্যান্য সদস্যগুলো পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, কিন্তু পি অরবিটালের সঙ্গে ডি অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে এরা পি পাই ডি পাই বহুবন্ধন গঠন করতে পারে। তবে একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, আকার বৃদ্ধির সঙ্গে মনে রাখবে ভালো করে, আকার বৃদ্ধির সঙ্গে এই যে পি পাই ডি পাই বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পায়, বন্ধন গঠনের প্রবণতা কিন্তু হ্রাস পায় এবং স্থিতিশীলতাও হ্রাস পায়। ফলে আকার যত বাড়তে থাকে তত পি পাই ডি পাই বন্ধন গঠনের প্রবণতা তথা বন্ধন স্থিতিশীলতা কিন্তু হ্রাস পায়। এজন্য আমরা উদাহরণ হিসাবে দিতে পারি, উদাহরণ হিসাবে আমরা মনে রাখব, যেমন এর স্থিতিশীলতা এই সেলেনিয়াম যৌগ অপেক্ষা কিন্তু বেশি, মনে থাকবে এই যৌগটার স্থিতিশীলতা এই যৌগ অপেক্ষা বেশি, কারণ এর সালফারের তুলনায় সেলেনিয়ামের আকার বেশি এবং আকার বেশি হওয়ার এর স্থিতিশীলতা বেশি, কারণ আকার বড় হওয়ার ফলে এর কিন্তু পি পাই ডি পাই বহুবন্ধনের স্থিতিশীলতা সালফার অপেক্ষা কম। এই হলো বহুবন্ধন গঠনের ছোট্ট একটা ধারণা, নিশ্চয় মনে থাকবে।
যে অক্সিজেন কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করার সুযোগ রাখে, বহুবন্ধন গঠন করতে পারার কারণ হলো আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ফলে প্রায় সম আকারের কার্বন নাইট্রোজেনের সঙ্গে বহুবন্ধন গঠন করতে পারে। অন্যান্যদের আকার বড় হয় তারা কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, পরিবর্তে তাদের ডি পাই বন্ধন গঠনের একটা সম্ভাবনা আছে। তবে আকার বৃদ্ধির সাথে সাথে এই ডি পাই বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পায়, সেই সঙ্গে এই বন্ধনটার স্থিতিশীলতাও হ্রাস পায়। এবং উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এই জন্য এই যৌগটার স্থিতিশীলতা এই যৌগটা অপেক্ষা বেশি হয়। আমরা এবার আরেকটা ধর্ম নিয়ে কথা বলবো, কেটিনেশন ধর্ম। গ্রুপ 16তে যে মৌলগুলো আছে এদের কেটিনেশন ধর্মের ট্রেন্ডটা ঠিক কীরকম। তো আমরা জানি ক্যাটিনেশন ধর্ম গ্রুপ 14তে কার্বন সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। গ্রুপ 16 মৌলগুলোর ক্ষেত্রে এই ক্যাটিনেশন ধর্মের ট্রেন্ডটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে গ্রুপ 16তে যে মৌলগুলো আছে এই গ্রুপ 16 মৌলগুলোর মধ্যে অক্সিজেনের তুলনায় সালফারের কিন্তু ক্যাটিনেশন ধর্ম বেশি। ক্যাটিনেশন ধর্ম মনে থাকবে, প্রথম তথ্য মনে রাখবে, অক্সিজেন অপেক্ষা সালফারের ক্যাটিনেশন ধর্ম বেশি। ক্যাটিনেশন ধর্ম বেশি হওয়ার কারণ কি বলতো? কারণ অক্সিজেনের আকার ছোট এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বেশি। এর ফলে কি হবে? অক্সিজেন মনে রাখবে, এর ফলে অক্সিজেন বন্ধন বিয়োজন শক্তি সালফার অপেক্ষা কম। এ কারণে অক্সিজেনের ক্যাটিনেশন ধর্ম সালফার অপেক্ষা কিন্তু কম হয়। বাকি সদস্যগুলোর ক্ষেত্রে যদি দেখি সালফারের পরবর্তী সেলেনিয়াম থেকে পোলোনিয়াম এই ক্যাটিনেশন ধর্ম হ্রাস পায়। কেন হ্রাস পায় বলতো? কারণ এক্ষেত্রে আকার বৃদ্ধির সঙ্গে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। এই হলো ক্যাটিনেশন ধর্মের ছোট্ট একটা কনসেপশন। নিশ্চয়ই বোঝা গেছে যে গ্রুপ সদস্য। আবার আমি বলছি কি হবে, যে গ্রুপ 16 ক্ষেত্রে যদি আমরা ক্যাটিনেশন ধর্মটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাবো? অক্সিজেন অপেক্ষা সালফারের ক্যাটিনেশন ধর্ম বেশি। অক্সিজেনের কম হওয়ার কারণ হলো অক্সিজেনের আকার ছোট, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বেশি, ফলে অক্সিজেন বন্ধন বিয়োজন শক্তি সালফার বন্ধন বিয়োজন শক্তি অপেক্ষা কম। এ কারণে অক্সিজেনের ক্যাটিনেশন ধর্ম কম। বাকি সদস্যগুলোর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। মাথাবে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পেলে, যেহেতু বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। এ কারণে আমরা যদি সালফারের পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে দেখি তাহলে দেখব এদের ক্ষেত্রে কিন্তু ক্যাটিনেশন ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে তোমরা বলতে পারবে যে গ্রুপ 16তে যে মৌলগুলো আছে এর মধ্যে ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক কার হবে? আমরা এবার এক্ষেত্রে একটু দেখে নিব সেলেনিয়াম এবং টেলুরিয়াম, এই যে মৌল দুটো আছে এরা কিন্তু ফটোসেন্সিটিভ, অর্থাৎ এরা আলোক সংবেদী মৌল। এবং এই এরা তীব্র আলোক সংবেদী মৌল, এদেরকে বলা হয় আলোক সংবেদী মৌল। বোঝা গেছে? তো আমরা কি দেখব? আলোক সংবেদী মৌল। আলোক সংবেদী মৌল কাদেরকে বলা হয়? এই সেলেনিয়াম আর টেলুরিয়াম, এই দুটোকে বলা হয় আলোক সংবেদী মৌল। কেন বলো তো? কারণ আলোর উপস্থিতিতে এদের কি হয়? আলোর উপস্থিতিতে এদের যে দুর্বল বন্ধন আছে, ধাতব বন্ধন, দুর্বল বন্ধনের ইলেকট্রন মুক্ত হয়। মনে থাকবে, আলোর উপস্থিতিতে এদের যে বন্ধনের ইলেকট্রন, সেই ইলেকট্রন মুক্ত হয়, ফলে ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি ঘটে বা মুক্ত ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি ঘটে।
ফলে মুক্ত ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি ঘটে। আর এরকম মুক্ত ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি ঘটার ফলে কি হবে, তড়িৎ পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। আলোর উপস্থিতিতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। বোঝা গেছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট নিশ্চয়ই জানা আছে। ধাতব প্লেটের উপর সূর্যের আলো বা যে কোনো আলো পড়লে যে দুর্বল ধাতব বন্ধনে যে দুর্বল ইলেকট্রনগুলো সহজে বিচ্ছিন্ন হয় এবং ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়, এবং এই মুক্ত ইলেকট্রন ওই প্লেটের মধ্যে সঞ্চরণশীল থাকে। বোঝা গেছে? এর ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তড়িৎ পরিবাহিতা আলোর তীব্রতার সঙ্গে পরিবাহিতা বৃদ্ধি পায়, পরিবাহিতারও বৃদ্ধি ঘটে। এজন্য আমরা কি করি, সেলেনিয়াম টেলুরিয়ামকে কি করা হয়, আলোর তীব্রতা পরিমাপকে ব্যবহার করা হয়, পরিমাপনে ব্যবহৃত হয়। বোঝা গেছে? সে কারণে আলোর তীব্রতা পরিমাপনে আমরা সেলেনিয়াম টেলুরিয়ামকে ব্যবহার করে থাকি। এই হলো আলোক সংবেদী সেলেনিয়াম এবং টেলুরিয়াম। এদের গায়ে আলো পড়লেই এদের মধ্যে দুর্বল বন্ধন ভেঙে যাবে, মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হবে এবং সেই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো ধাতব প্লেটের তড়িৎ পরিবাহিতার বৃদ্ধি ঘটায়। আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে পরিবাহিতারও বৃদ্ধি ঘটে। সে কারণে আলোর তীব্রতা পরিমাপনে আমরা এই ধাতুগুলোকে ব্যবহার করে থাকি। এই হলো গ্রুপ 16 যে মৌলগুলো আছে, এই গ্রুপ 16 মৌলগুলোর এই হলো তুলনামূলক ভৌত ধর্মের আলোচনা, এদের পরিচিতি, প্রকৃতিতে এদের অবস্থান এবং এদের বিভিন্ন ধর্মগুলো নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমার মনে হয় বোঝাতে পেরেছি। আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত।